হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ১৯২৮ সালে স্যার আলেকজান্ডার ফ্লেমিং ১ম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। তিনি সেই সময় একটা মল্ট দেখতে পান, একটা কণা। সে কণাটার নাম ছিল পেনিসিলিয়াম নটোটাম। সেই পেনিসিলিয়াম নটোটাম একটা ছোট্ট ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। সেই থেকেই তিনি আসলে অনেক উৎফুল্ল এবং ১ম পেনিসিলিন আবিষ্কার করেন এবং তিনি ডিক্লেয়ার করছিলেন যে এই পেনিসিলিন কোটি মানুষের প্রাণ বাঁচাবে এবং তাই হয়েছে। ২য় বিশ্বযুদ্ধের সময়ও এই পেনিসিলিন ব্যাপক কাজে আসছে। একটা সময় অ্যান্টিবায়োটিকের অভাবে প্রচুর মানুষ মারা যেত। দেখেন অ্যান্টিবায়োটিক কথাটা কিন্তু ২ টা শব্দ। অ্যান্টি বায়োটিক। অ্যান্টি মানে হচ্ছে বিরুদ্ধে বা বিপক্ষে, আর বায়োটিক্স হচ্ছে ব্যাকটেরিয়া। অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে কি? শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিপক্ষে। কিন্তু আমাদের দেশে যে প্র্যাকটিসটা হয়, অ্যান্টিবায়োটিকটা আসলে কমনলি ইউজ হয়। যার কারণে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স হওয়ার হার অনেকটা বেশি। আমি আমাদের সদর হাসপাতালে একটা ইনভাইটেশনে একজন মেডিসিন কনসালটেন্ট স্যার উনার প্রোগ্রামে গেছি। উনি একটা কেস স্টাডি করছে। সেখানে একজন ভদ্রলোক রোগী, তিনি ১৫ দিন যাবৎ টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন ওয়ার্ডে। সে ভদ্রলোককে ২-৩ টা অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স সম্পন্ন করার পরও তার জ্বর বা তার কোনো সিম্পটমস কোনো রকম ইমপ্রুভমেন্ট হয়নি। বরং আস্তে, আস্তে আরো কমপ্লিকেশন রাইজ করতেছিল। আস্তে, আস্তে খারাপের দিকে যাচ্ছিল। তখন স্যার তার যে টেস্ট করে অ্যান্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট, সে টেস্টে দেখা যায় যে তার কোনো রকম কোনো অ্যান্টিবায়োটিক শরীরে কাজ করতেছে না। মানে সব অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স। পরবর্তীতে ওই সময় ১ম অ্যান্টিবায়োটিক বের হইছে, 4th জেনারেশন অফ অ্যান্টিবায়োটিক সেফেপাইম। সেই সেফেপাইম দ্বারা তিনি সুস্থ হয়েছেন। তাহলে দেখেন অ্যান্টিবায়োটিক যখন আপনার শরীরে কাজ করবে না, তখন সেটা ব্যাকটেরিয়ার কারণে যেকোনো সাধারণ রোগ আপনার জন্য মরণঘাতী হবে। এবং WHO ডাটা তাই বলতেছে। এখনো প্রতি বছর ৭ লক্ষ বেশি মানুষ মারা যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স এর কারণে। মানে অ্যান্টিবায়োটিক তার দরকার কিন্তু তার শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। তার ফলশ্রুতিতে রোগীগুলো মারা যাচ্ছে এবং সেটা ধারণা করা হচ্ছে ২০৫০ সালে কোটি ছাড়াবে, যদি আমাদের এই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সটা না আ ঠেকানো যায়। এখন একটু আমি কথা বলতে চাই অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স কিভাবে হয় সেটা নিয়ে। অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স একটা অবহেলার ফলও বলা যেতে পারে। ডক্টর আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে। ডক্টর আপনাকে কনফার্ম হয়েছে যে আপনার এটা ব্যাকটেরিয়া জনিত রোগ। এখন আপনি অ্যান্টিবায়োটিকটা আসলে ঠিকমতো খেলেন না। তাহলে কি সমস্যা হইতে পারে? কারণ আমি ধরে নিলাম আপনার কোনো ব্যাকটেরিয়াজনিত সমস্যা, আপনার শরীরে ১,০০,০০০ ব্যাকটেরিয়া আপনার শরীরে আছে এবং সেই ব্যাকটেরিয়াকে আপনার ধ্বংস করতে হবে। সেই ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য ডক্টর আপনাকে ১০ দিনের যে ডোজ, সে ডোজ দিছে এবং প্রতিদিন ২ বেলা করে। আমি ধরে নিলাম কথার কথা। এখন আপনি ৬ দিন খাওয়ার পরে আপনার কোনো রকম কোনো সিম্পটমস নাই। সব ধরনের সবকিছু ইমপ্রুভ। আপনি সুস্থ হয়ে গেলেন। ঠিক আছে? আপনি তারপর হচ্ছে ৭ দিনের পর হয়তো বন্ধ করে দিলেন। সমস্যা যেটা হবে, ওই যে ১,০০,০০০ ব্যাকটেরিয়া আপনি ৭ দিন পর যে বন্ধ করে দিলেন, ৭ দিনে ধরেন ৭০,০০০ মারা গেল অথবা ৭৫,০০০ মারা গেল অথবা ৬৫,০০০ এরকম মারা গেল। এই যে বাকি ৩০-৩৫,০০০ যাই থাকুক, ওরা করবে কি একটা ক্যাপসুল তৈরি করবে। তাদের শরীরে একটা আবরণ তৈরি করবে। একটা প্রোটেকশন তৈরি করবে যে ওই অ্যান্টিবায়োটিক তাদেরকে ভবিষ্যতে আর কোনো রকম যাতে ক্ষতি করতে না পারে এবং সেভাবেই তারা মাল্টিপ্লাই করবে। তারা যে বংশবৃদ্ধি করবে, ওই ধরনের প্রোটেকশন নিয়ে তারা বংশবৃদ্ধি করবে। ব্যাকটেরিয়া কিন্তু প্রচুর মাল্টিপ্লাই করে। ২ লক্ষ থেকে ২ কোটিও হইতে পারে। এরকম লেভেলে মাল্টিপ্লাই করে। তো এর ফলশ্রুতিতে আপনার পুরো শরীরে এটা ছড়াই যাবে। তখন হচ্ছে আর সেই অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এভাবে আসলে অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স হয়। আপনি যখন ডোজ কমপ্লিট না করেন, তখন হচ্ছে তারপর হচ্ছে বাকি যে ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকে, তারা এভাবে তাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করে নেয়। এখন আপনি ঠিকমতো ডোজও কমপ্লিট করলেন, সবকিছুই করলেন। তারপর আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে। কেন হতে পারে? আপনি যে ফার্মেসি থেকে ওষুধটা কিনছেন, সেটার এক্সপায়ারি ডেট একটা ব্যাপার আছে। অথবা এক্সপায়ারি ডেটও আপনার আছে। কিন্তু সেখানে একটা কোল্ড চেইন এর একটা ব্যাপার আছে। কোল্ড চেইন এমন একটা সিস্টেম, যেখানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে, নির্দিষ্ট মাত্রায় ওষুধকে রাখতে হয়। বেশি কম হলে সে ওষুধের যে কার্যক্ষমতা, সেটা হারিয়ে যায়। কোল্ড চেইন যদি আপনার যদি লস হয়, কোল্ড চেইন এর কারণে যদি ওষুধের গুণগত মান লস হয়, তখনও কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে।
আমাদের গ্রামে যে গবাদি পশু অসুস্থ হয়, তাদেরকেও কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং অনেক হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়। সেই অ্যান্টিবায়োটিকের মাধ্যমেও কিন্তু রেসিস্ট্যান্সি ছড়িয়ে পড়তে পারে বিভিন্নভাবে। মানুষ থেকে মানুষের অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স ছড়িয়ে পড়ে। যেমন আমার অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স হইছে, আমার হাঁচি-কাশি দ্বারা আরেকজনের হইতে পারে। সো অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সটা খুবই সেনসিটিভ ব্যাপার এবং এটা অ্যান্টিবায়োটিকের ইউজটাও যত্রতত্র হয়ে যাচ্ছে। সেদিক চিন্তা করলে আসলে অ্যান্টিবায়োটিক যে এমবিবিএস ডক্টর ছাড়া অ্যান্টিবায়োটিক লিখতে পারবে না, সে ব্যাপারটা ঠিক আছে। কিন্তু দেখেন গ্রামের অবস্থাটা কিন্তু পুরোপুরি আলাদা। গ্রামে এমনও গ্রাম আছে, যেমন আমার গ্রামের উদাহরণ যদি আমি দেই, সেখানে আসলে কোনো ধরনের কোনো এমবিবিএস ডক্টর প্র্যাকটিস করতেছে না এবং আমার ইউনিয়নে কোনো এমবিবিএস ডক্টর প্র্যাকটিস করতেছে না। আশেপাশের ইউনিয়নে আমার জানা মতে কোনো এমবিবিএস ডক্টর প্র্যাকটিস করতেছে না। উপজেলা লেভেলের নিচে। সেখানে আসলে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে আসলে প্র্যাকটিস করে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। তাদেরকে রিক্রুট করা হয়েছে যুদ্ধ পরবর্তী সময়ে একটা মধ্যম মানের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এবং একটা ট্রিয়াজ সিস্টেম, একটা বাছাইকরণ প্রক্রিয়া মাধ্যমে স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করার জন্য যে এমার্জেন্সি রোগীগুলা রেফারেলের মাধ্যমে যে এভাবেই চলে আসতেছে। যেহেতু আমাদের গ্রামে এখনো এমবিবিএস ডক্টর এভেইলেবল নেই। এখন যে ব্যাপারটা হইছে যে এমবিবিএস ডক্টর ছাড়া আসলে কেউ অ্যান্টিবায়োটিক লিখতে পারবে না। এর ফলশ্রুতিতে কি হবে? গ্রামে যারা মানুষ আছে তারা আসলে অ্যান্টিবায়োটিকটা কিভাবে খাবে? সেখানে তো এমবিবিএস ডক্টর নাই। এখন উম যারা এই যে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, এখানে যে রোগীগুলো আসে, এখানে যে কাটাছেঁড়া রোগীগুলো আসে যাদের সেলাই দিতে হয়। সেলাই দেওয়ার পরে তাকে যদি অ্যান্টিবায়োটিক আপনি না দেন, তখন হচ্ছে তার যদি সেকেন্ডারি ইনফেকশন হয়, তখন সে দায়ভার কে নিবে? ফার্মেসি থেকে একটা রোগী যখন ওষুধ কিনে আনতেছে, গ্রামে যেহেতু ডক্টর নাই, ওই যে ফার্মেসি থেকে ওষুধ কিনে আনতেছে, ওই ফার্মেসি ম্যানই কিন্তু ডক্টর। এবং ওই গ্রামের সাধারণ মানুষ যখন ওই ফার্মেসির লোকটাকে ডক্টর বলে সম্বোধন করে, তখন কিন্তু আ তিনি অটোমেটিক আসলে ডাক্তারের ভূমিকায় চলে যান এবং তিনি নিজ দায়িত্বে একটা ককটেল ট্রিটমেন্ট তিনি দিয়ে দেন। গ্রামে অনেক ফার্মেসির যারা ফার্মেসি ওনার তারা কিন্তু প্র্যাকটিস করে এবং তারা যে একটা ককটেল ট্রিটমেন্ট ব্যবহার করে, সেই ককটেল ট্রিটমেন্টটা আসলে আমাদের রোগটাকে সাময়িকভাবে সারিয়ে তুললেও ওই যে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স হওয়ার ঝুঁকি। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি যে ইচ অ্যান্ড এভরি মেডিসিন ইচ অ্যান্ড এভরি মেডিসিন প্রত্যেকটা ঔষধের একাধিক সাইড ইফেক্ট আছে। সেটা হোক প্যারাসিটামল, সেটা হোক অ্যান্টাসিড, সেটা হোক ওমিপ্রাজল। প্রত্যেকটা ওষুধের সাইড ইফেক্ট আছে। সেটা আপনি আসলে একটু রিসার্চ করলেই দেখতে পারবেন। সো আমরা আসলে আনইউজুয়াল কোনো ওষুধ খাবো না এবং আমরা আমাদের যে চিকিৎসা সেবা, সে চিকিৎসা সেবাকে আসলে আরো যদি অনেক দূর এগিয়ে নিতে চাই, সেক্ষেত্রে আসলে আমাদের অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্সটা আসলে কমিয়ে আনতে হবে এবং আমাদেরকে একটা ইউনিভার্সাল স্বাস্থ্যসেবা, আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট এবং স্বাস্থ্য সংস্কার কমিশন তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে গ্রামেও হচ্ছে একটা ট্রিয়াজ সিস্টেম হবে। গ্রামেও একটা বাছাইকরণ প্রক্রিয়া হবে যে সিরিয়াস রোগীগুলো আসলে যাতে উন্নত মানের সেবা পায়। এটা খুবই অ্যাপ্রিশিয়েটেবল। এটা কেন অ্যাপ্রিশিয়েটেবল আমি বলতেছি, দেখেন আমাদের এক স্যার বলেছিলেন যে বিদেশে আসলে ওই কান্ট্রির নাম আমার মনে নাই। উনি ওখানে দেখেছেন যে একটা ট্রিয়াজ সিস্টেম হয়। যেমন হুট করে একটা আ সর্দি কাশি হইলো বা জ্বর হইলো, হুট করে একজন প্রফেসরকে সে দেখাতে পারবে না চাইলেই। তার যত টাকা থাকুক সে দেখাতে পারবে না। একজন জেনারেল ফিজিশিয়ান তাকে দেখবে। সে যদি মনে করে যে এটা রেফারাল দরকার, তখন হচ্ছে সেই যে বড় ডাক্তার তারা দেখবে। তাছাড়া কিন্তু দেখতে পারে না। তাতে কি হয়? তাতে যে ব্যাপারটা হয় যে রোগী যারা এমার্জেন্সি রোগী তারা আসলে অ্যাকচুয়াল সেবাটা পায়। এরকমটা আমরা কখনো চাই না যে আমার পকেটে টাকা আছে, সাধারণ একটা রোগ নিয়ে আমি এ মালয়েশিয়া গেলাম, সিঙ্গাপুর গেলাম, আ দেশের মধ্যেও ইবনে সিনা ইয়াতে ট্রিটমেন্ট করালাম। আর যার টাকা নাই তিনি গুরুতর অসুস্থ হয়ে একটা সরকারি হাসপাতালের বারান্দায় শুয়ে থাকলো। এটা খুবই আসলে বেমানান। এই জায়গাটায় আসলে সংস্কার দরকার। বিদেশে কিন্তু প্রত্যেক নাগরিকের জন্য আসলে ইউনিভার্সাল স্বাস্থ্যসেবা, মানে আমি যদি সৌদির কথা বলি, সৌদিতে কিন্তু প্রত্যেক নাগরিকের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা এবং খুবই উন্নত মানের স্বাস্থ্যসেবা এবং সেখানে স্বাস্থ্যসেবা অনেক ডিজিটালাইজড। হেলথ কার্ড মেইনটেইন করে সেখানে স্বাস্থ্যসেবা হয়। সে রোগীর ১ বছর আগে কত ব্লাড প্রেশার ছিল, সে রোগীর ১ বছর আগে কত গ্লুকোজ সুগার লেভেল ছিল, আ হ্যাঁ? তার প্রিভিয়াস কোনো ডায়াবেটিক হিস্ট্রি আছে কিনা, তার বাবার কোনো ডায়াবেটিস ছিল কিনা,
আ তার বাবার প্রেশার ছিল কিনা? এই টোটাল বিষয়গুলো কিন্তু একটা পাস্ট হিস্টোরি কিন্তু তার ওই বইতে লেখা থাকে এবং সেটা সফটওয়্যারেও আপডেট দেওয়া থাকে। যাতে সে রোগী পরবর্তী হাসপাতালে কোনো কমপ্লিকেশন বা কোনো অসুস্থতা নিয়ে ভর্তি হলে আগের হিস্ট্রি দেখে ডাক্তার বুঝতে পারেন যে তিনি আগে এই ওষুধ খেয়েছেন, তার এই সমস্যা ছিল। হ্যাঁ? পুরা ব্যাপারটা কিন্তু একটা সিস্টেমে আসলে চলে আসে এবং তার লাইফস্টাইলটা সম্পর্কেও কিন্তু জানা যায়। কিভাবে জানা যায়? তার ১ বছর আগে ওজন কত ছিল, বর্তমানে ওজন কত, তার মাসল গেইন করছে কিনা, টোটাল বিষয়টা কিন্তু আসলে ডিজিটাল পদ্ধতি। এই যে হেলথ সিস্টেম, এই আমরা বাংলাদেশে এরকম স্বাস্থ্যসেবা চাই। দেখেন বাংলাদেশেও কিন্তু অনেক ভালো স্বাস্থ্যসেবা আছে। আমি আমার মায়ের অসুস্থতার সময় পিজি হাসপাতালের ডাক্তার আমি চেম্বারে দেখাইছি। ওই স্যার তখন হচ্ছে এন আমার মাকে হচ্ছে পিজি হাসপাতালে ভর্তি দিছে। কিন্তু সমস্যা হচ্ছে ভর্তি করাইতে গিয়েই হচ্ছে দালালকে একটা বিশাল অঙ্কের অর্থ দিতে হইছে। তো স্বাস্থ্যসেবায় আপনার কি আস্থা থাকবে তখন? কিন্তু দেখেন আর ভর্তি করানোর পরে খুবই আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা, খুবই প্রফেশনাল স্বাস্থ্যসেবা আমরা পেয়েছি। এটা আমরা তাদেরকে মানে আলহামদুলিল্লাহ তাদেরকে আমি সবসময় দোয়া করি যে তাদের চিকিৎসা সেবা খুবই ভালো। পিজি হাসপাতালের কথা বলতেছি। অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স টা আসলে মিনিমাইজ করতে হলে আমাদের যে স্বাস্থ্যসেবা যারা দিচ্ছেন বা স্বাস্থ্যসেবা আ ইমপ্লিমেন্ট এর যারা অথরিটি তাদেরকে যেভাবে আসলে এগিয়ে আসতে হবে, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা রোগী, আমরা যারা ওষুধটা খাই, তাদেরকে কিন্তু আরো বেশি সচেতন হতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনাটা এ পর্যন্তই।